মহেশতলায় পুকুরে যুবকের দেহ উদ্ধার আর ঘটনায় পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবার স্থানীয়রা। সোমবার থেকে নিখোঁজ দেহ উদ্ধার হয়েছে পুকুরে। মহেশতলার বাসিন্দা রাজেশ ঘোষের দেহ উদ্ধার হয়েছে পুকুরে। এলাকার মানুষ তারা পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। সরাসরি কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সোমবার থেকে নিখোঁজ এবং তার দেহ উদ্ধার হলো পুকুরে, ঘটনায় কি অভিযোগ করছে তার পরিবার এবং এলাকার মানুষ? দেখো, মহেশতলার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেশ ঘোষ সোমবার থেকে বাড়ি থেকে সে বেরিয়েছিল এবং সে নিজে একটি দোকানের হয়ে সে ওষুধ ডেলিভারির বয় হিসেবে কাজ করত। কিন্তু মঙ্গলবার অর্থাৎ গতকাল তাকে যেখান থেকে পাওয়া যায় ঠিক সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে কোন জায়গার রাস্তা কোনটা জলাশয় দেখে বোঝা যাবে না, যেহেতু দাঁড়িয়ে আছি মনে হতে পারে পুরোটাই রাস্তা। আর যদি একটু ভালো করে দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে এই যে জলাশয় এবং জলাশয় রাস্তা সম্পূর্ণ মিশে গেছে জলে। গতকাল থেকে বৃষ্টি পড়েনি অনেকেই বলছেন এখানে, কিন্তু এখানে দীর্ঘদিন ধরে এই সমস্যা, যে সমস্যায় আমরা এখানে দেখছি অনেক এলাকার লোকেরা রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। কিন্তু প্রথমে ছবিটা কৌশিককে বলবো দেখানোর জন্য, ওয়াইড করে ক্যামেরার ফ্রেম, যে এখানে কোনটা রাস্তা কোনটা জলাশয় বোঝা মুশকিল। গতকাল এখান থেকেই পাওয়া যায় ওই যুবককে এবং এই ঠিক জায়গায় তার সাইকেল ছিল। সে যে টাকা কালেকশন করতে গিয়েছিল, অর্থাৎ যে ডেলিভারি করতে গিয়েছিল তার জন্য ওষুধ পৌঁছে দিয়ে সেখান থেকে যে মূল্যটা নিয়ে সে সেই দোকানে যেতে যাচ্ছিল, সেই দোকানে কিন্তু দেখা যাচ্ছে তার মূল্যটা তার পকেটে ছিল, অর্থাৎ খোয়া যায়নি কিছুই। এলাকার বাসিন্দারা আজকে নিজেরা নিজেদের উদ্যোগে থার্মোকল লাগিয়ে সুতো বেঁধে এই রাস্তা তারা এইভাবে যাতে বোঝা যায় সেই ব্যবস্থা করছেন। ক্ষুব্ধ তারা, তাদের সঙ্গে আমরা কথা বলবো সরাসরি, তারা এখানে রয়েছেন, তাদের সাথে কথা বলবো যারা এখানে থাকেন। এই যে ঘটনা, যদি এটা ব্যবস্থা নেওয়া হতো, যদি নিকাশি ব্যবস্থা কি এখানে আছে, তাহলে মনে হয় না কিছুই হতো না। এখানে নিকাশি ব্যবস্থা তো নেই, একদমই নেই, বহুদিন ধরে দেখছি আমরা। মানে আমি আমাকে একটা জিনিস বলুন, গতকাল যখন এই ঘটনা ঘটে, যখন আপনারা প্রথম বুঝতে পারেন, তারপর থেকে এই জল নামানোর কোনো ব্যবস্থা হয়েছে? না না না, সেরকম কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। এখনো অবধি কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। যেমন জল ছিল একটু কমেছে সামান্য, তার বেশি। এই দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের মানে আপনার আষাঢ় মাসের প্রথম থেকে শুরু হয়েছে, তার মধ্যে মাঝখানে খালি 2-3 দিন একটু শুকনো হয়েছিল, বাকিটা পুরোটাই এরকম। আপনারা খুবই সমস্যায় রয়েছে। হ্যাঁ, খুব সমস্যায় আমরা আছি। আমরা এখানে যেতে পারছি না, পা হাত আমাদের একদম খোঁড়া, আমরা একদম চলতে পারি না। হ্যাঁ, পা হাত পা পচে গেছে আর একদম ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ে আছি, জলের জন্য যেতে পারছি না, কোনো কাজ করতে। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম যার মৃত্যু হয়েছে তার পরিবারের সদস্যদের সঙ্গে এবং এলাকার বাসিন্দাদের সাথে। তারা যেটা জানাচ্ছেন যে এর দায় পুরসভার, তার কারণ তাদের বক্তব্য যদি এখানে ব্যবস্থা নেওয়া হতো, যদি এই জল না জমে থাকতো, তাহলে হয়তো ডেলিভারি করতে এসে ওই যুবক হয়তো দুর্ঘটনার সম্মুখীন হতো না। যদিও সেটা কি দুর্ঘটনাতেই মৃত্যু নাকি অন্য কিছু বিষয়, সেটা আরও স্পষ্ট হবে যে ময়নাতদন্তের পর। আমরা কথা বলেছিলাম পুরসভার চেয়ারম্যানের সঙ্গে, তিনি জানাচ্ছেন পুরো বিষয়টা জানার পরেই তিনি বলবেন। অন্যদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ময়নাতদন্ত আজকে হবে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কিন্তু পরিবারের সদস্য অর্থাৎ রাজেশ ঘোষের পরিবারের সদস্যরা তারা কিন্তু ক্ষুব্ধ। তারা বলছেন একমাত্র পরিবারে আয় করতো ওই ছেলে, তার বাবা এবং মা বৃদ্ধা, এবং তাদের সংসার চলবে কি করে। এবং তাদের বক্তব্য এটাও যে এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এই যে অঞ্চল, সেখানে যে বাতিস্তম্ভগুলো, সেখানে লাইট অবধি নেই। কৌশিক কর্মকার আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে আরও একবার আমরা কথা বলবো। আপনাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা? প্রতিদিন আজ থেকে আমি 40-45 বছর এইভাবেই দেখি আমরা, যে বর্ষার মানে আসার 1 মাস আগে এরকম দুর্ঘটনা কি এর আগেও ঘটেছে? দুর্ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সামনে আগের বছর একজন পড়ে গিয়ে এখানে মাথা ফেটে গিয়ে, তখন ব্যবস্থা নেওয়া হয়েছিল? হ্যাঁ, তখন আমরা নিয়েছিলাম, ওরা নেই, কেউ পৌরসভা বা কেউ করেনি। এটা এখানকার লোকাল ছেলেরা করে। এই ঘটনার দায় কার? সে এখন আমরা কি করে বলি, পৌরসভা ছাড়া আর কে কোনো দায় নেবে? এ তো পৌরসভারই দায়। আমার একেবারে দীর্ঘদিন ধরে এলাকার অবস্থা বেহাল, রাস্তা না জলাশয় কোনোভাবেই বোঝা যায় না এবং তাদের এই বেহাল দশার সত্ত্বেও পুরসভার তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না, এমনই অভিযোগ, ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষ। ধন্যবাদ আমি তোমাকে। পরের খবরে আসবো, নকল থানাকাণ্ডের তদন্তে এবার কলকাতায় এলো নয়ডা পুলিশ। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে এই ঘটনায় আগেই গ্রেফতার করেছিল পুলিশ। নয়ডা ছাড়াও বেলেঘাটাতেও নকল থানার হদিশ পেলে এবং তারই তদন্তে নয়ডার 2 পুলিশ কর্মী এলেন। সরাসরি কথা বলবো, প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থপ্রতিম, নয়ডার 2 পুলিশ কর্মী তারা এসেছেন এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, তদন্ত কোন পর্যায়ে? সেক্ষেত্রে কিন্তু একেবারে বেলেঘাটা থানা এলাকার মধ্যে যে কলকাতা শহরের যে থানা রয়েছে বেলেঘাটা, সেই বেলেঘাটা থানা এলাকার মধ্যেই কিন্তু আজকে নয়ডা থানার পুলিশ তারা এসে পৌঁছেছে
এবং বেলেঘাটা থানা যেটা একবারে কলকাতা পুলিশের থানা, তার নাকের ডগায় এক সিআইটি রোডে সেখানে নকল থানা গজিয়ে উঠেছিল, যার হদিশ কিন্তু পাওয়া যায় যে নয়ডাতে যখন বিভাস অধিকারী প্রাক্তন তৃণমূল নেতার যে নকল থানা কাণ্ড সামনে আসে এবং তারপরে দেখা যায় থানার একেবারে অদূরে সেখানে কিন্তু আরেকটি থানা সেটা চালু করেছিল। এবং এই তদন্তের জন্য ইতিমধ্যে নয়ডা থেকে দুজন পুলিশ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন বেলেঘাটা থানা, এবং এখান থেকে গিয়ে তারা কিন্তু সিআইটি রোডের যে জায়গায় একেবারে থানা তৈরি করেছিল বিভাস অধিকারী সেখানে যান, সেখানে তল্লাশি করার জন্য, কিন্তু চাবি না পাওয়ার জন্য আপাতত তারা বর্তমানে আবারও বেলেঘাটা থানায় এসে পৌঁছেছে। কিন্তু এই যে কেসটা গত মাসের অগস্টে গোটা বিষয় সামনে আসে, তারপরে একাধিক মেজর ডেভেলপমেন্ট হয়েছে। তার মধ্যে যেমনটা জানা যাচ্ছে যে এক ব্যক্তি যিনি কানাডার বাসিন্দা, প্রবাসী ভারতীয়, তিনি কানাডায় থেকে তিনি কিন্তু এই গোটা ঘটনাটি সামনে আসার পর নয়ডা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে জানান যে বিভাস অধিকারী কীর্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য। জানান যে ওই ব্যক্তিকে বিভাস অধিকারী অ্যান্ড কোম্পানি যারা এরকম নকল থানা চালু করেছিল তারা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যে তার এক বন্ধুকে এসে আইনি সহযোগিতা দিয়েছিল এবং তার নামে নোটিশ ইস্যু হয়েছে বলে তাকে কিন্তু সেই নোটিশ পাঠিয়ে দেয় এবং বলে যে তার পাসপোর্টে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং সেই মতো 15 লক্ষ টাকা তাকে কিন্তু দিতে বলা হয়। এবং বিভাস অধিকারীদের বিরুদ্ধেই তার অভিযোগ, এবং সেটাও কিন্তু ইতিমধ্যে গৌতম বুদ্ধনগর যে কমিশনারেট অধীনে নয়ডার যে জায়গায় মামলা হয়েছে সেখানে তিনি অভিযোগও দায়ের করেছেন। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেই টাকা জমা পড়লো কোথায়? সেই 15 লক্ষ টাকা জমা পড়ে বিদেশের ইন্দোনেশিয়ার একটি অ্যাকাউন্টের মধ্যে টাকাটা জমা পড়ে। অর্থাৎ এই জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত, মানুষকে প্রতারণা করার জন্য। কলকাতাতেও তার হদিশ পেয়েছে এবং সেই মতোই কিন্তু নয়ডার পুলিশ তারা কলকাতায় এসছেন এবং যে জায়গায় নকল থানা তৈরি করা হয়েছিল সেখানে তারা তল্লাশিতে গিয়েছিলেন, চাবি না পাওয়ার জন্য তল্লাশি করতে পারেননি, আবারও পরবর্তীতে তারা যাবেন। ধন্যবাদ। আম্বানিদের রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত ভান্তারার বিরুদ্ধে ওঠা যাবতীয় অনিয়মের অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এসআইটির রিপোর্ট থেকে স্পষ্ট ভান্তারার নিয়ম বহির্ভূত কোনো কাজ হচ্ছে না। রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ এও বলছে, আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়। ভান্তারাকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট। ভান্তারার কাজকর্মে কোনো অনিয়ম খুঁজে পায়নি তদন্তকারী দল। সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে এরপর এই ধরনের আর কোনো অভিযোগ তোলার অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি প্রসন্ন বরালের বেঞ্চ মামলাকারীর উদ্দেশ্যে পরামর্শের সুরে বলে, কিছু ভালো কাজও হতে দিন এবং তাতে খুশি হন। আমাদের দেশে এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা গর্ব করতে পারি, তা নিয়ে অযথা বিতর্ক করা উচিত নয়। তদন্ত চলাকালীন এসআইটির সদস্যরা ভারতীয় এবং বিদেশি এজেন্সির সঙ্গে যৌথভাবে রেকর্ড খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের মতামত নেয়। তারপর এসআইটির রিপোর্টে স্পষ্ট বলা হয়, ভান্তারায় বন্যপ্রাণী সংরক্ষণ বা অন্য কোনো আইন লঙ্ঘন করা হয়নি। গুজরাতের জামনগরে ভান্তারা পরিচালনা করে আম্বানি পরিবারের রিলায়েন্স ফাউন্ডেশন। দুটি আলাদা জনস্বার্থ মামলায় ভান্তারার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। সুপ্রিম কোর্টে মামলা গেলে 25শে আগস্ট তদন্ত কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। 4 সদস্যের এসআইটি তৈরি করে ভান্তারা নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 17 দিন পর গত 12 সেপ্টেম্বর মুখবন্ধ খামে এই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়। রিপোর্ট গ্রহণ করে সোমবার সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ বলে, ভান্তারা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট সন্তোষজনক। তদন্তে উঠে এসেছে যে ভান্তারায় সমস্ত অধিগ্রহণ নিয়ম মেনে এবং নথি সহ করা হয়েছে এবং প্রাণীদের দেখভাল ও চিকিৎসা পরিষেবা আন্তর্জাতিক মানের। সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে ভান্তারা কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আমরা বিনম্রভাবে এবং কৃতজ্ঞতা সহ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। এসআইটির রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট হয়েছে যে ভান্তারার পশু কল্যাণ মিশনের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। ভান্তারা সবসময় নির্বাক প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা এবং দায়িত্বের প্রতীক। এবিপি আনন্দ।